হে গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আমাদের পাইথন উইথ মেশিন লার্নিং কোর্সে চতুর্থতম ভিডিওতে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা প্রথম পাইথন প্রোগ্রামিং করেছিলাম, প্রিন্ট, এরপরে ভেরিয়েবল, আরও অনেক কিছু শিখছিলাম। আজকে আমরা একটু থিওরিটিক্যাল ক্লাস করব, মানে মেশিন লার্নিং কী জিনিস, ডিপ লার্নিং কী জিনিস, মেশিন লার্নিং কীভাবে হয়, একটা মেশিন কীভাবে ডেটা দিয়ে শেখে, এই ধরনের জিনিসগুলোকে শিখব। আমাদের পুরো কোর্সটা শুরু করার আগে এটা শেখা মোটামুটি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা যখন প্র্যাকটিক্যাল করব বা কোড করব তখন কি করতেছি, আমাদের পুরো ক্লাস মডিউল কি বা আমাদের উদ্দেশ্য কি, এবং ওই মুহূর্তে আমরা কি করতেছি, জিনিসগুলো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বা একটা ধারণা থাকে যে মেশিন লার্নিংয়ের এই জিনিসটা আমি এখন করতেছি। এই কারণে আসলে মেশিন লার্নিংটা কী জিনিস এবং এটা কিভাবে কাজ করে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের পুরো ক্লাসটায় তেমন কোনো প্র্যাকটিক্যাল কাজ হবে না, পুরোটাই আমরা থিওরিটিক্যাল ক্লাস করব এবং এগুলো কী জিনিস সেগুলোকে জানার চেষ্টা করব সংক্ষেপে। আমরা যদি এই স্লাইডে দেখি, এখানে মেশিন লার্নিং কি তার সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, যেখানে লেখা আছে মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যেখানে কম্পিউটারকে স্পষ্ট প্রোগ্রামিং না করেই ডেটা থেকে প্যাটার্ন শেখানো হয়। এর মানে কি, পুরো যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা আপনারা জানেন। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এগুলো কোনো কিছুই সরাসরি এআই না, এগুলো এআই এর একটা শাখা এবং অনেক কিছু আছে যেগুলো একসাথে মিলে তারপরে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হয়। এগুলো শুধুমাত্র একটা শাখা, এবং এটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে এটাকে একবার তৈরি করে ফেললে আমরা কোনো কোডিং না করে, ব্যাকএন্ডে কোনো কাজ না করে শুধুমাত্র ইনপুট দিয়ে আউটপুট পেতে পারি। মানে প্রোগ্রাম অটোমেট হয়ে গেছে। ওই সময় আমাদের প্রোগ্রাম করা লাগবে না, কিন্তু প্রোগ্রাম দিয়ে যে কাজগুলো আমরা করতাম সেইগুলো প্রোগ্রাম না করেই করতে পারতেছি, শুধু ডেটা ইনপুট দিয়েই করতে পারতেছি। মেশিন লার্নিংটা অনেকটা এরকম। এটি স্বয়ংক্রিয়ভাবে নতুন ডেটা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখে। মানে আমরা যখন পুরনো কোনো বিশাল ডেটা সেট দিয়ে তাকে ট্রেন করি, এরপরে যখন পৃথিবীতে নতুন ডেটা আসে, মানে সহজ কথায় তাকে যে ডেটা দিয়ে শেখানো হয়েছে সেই ডেটার বাইরে কোনো নতুন ডেটা দেওয়া হয়, সেই ডেটাকেও সে মানুষের মতো বুঝতে পারে এবং প্রসেস করে একটা সিদ্ধান্ত বা প্রশ্নের উত্তর সে দিতে পারে। কেন এটা প্রয়োজন? আমরা প্রতিদিন বিশাল পরিমাণে ডেটা তৈরি করি, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, ব্যাংকিং, সব কিছুতে। এগুলো যখন কোনো একজন মানুষ বিশ্লেষণ করে বা সেগুলোকে ব্যবহারের চেষ্টা করে, এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কারণ কোটি কোটি ডেটা, কোটি কোটি তথ্যকে বিশ্লেষণ একজন মানুষ করতে গেলে কি পরিমাণ সময় লাগবে! এমনকি যদি প্রোগ্রামিং করে ম্যানুয়ালি কোডিং করেও করতে যায়, তাও তো তাকে বিশাল বিশাল কোডিং লিখতে হবে, অনেক কিছু করতে হবে। তো এই জিনিসটাকে যদি আমরা একটা এআই বা বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করে ফেলতে পারি, সে তাকে আমি শুধু ইনপুট দেব, সে আমাদেরকে আউটপুট দিবে। তো বিষয়টা এইভাবেই কাজ করে এবং এটাকেই বলা হয় মেশিন লার্নিং। বিষয়টাকে সহজে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা শুনেছেন বিভিন্ন সফটওয়্যার আমাদের ডেটা চুরি করে, বিভিন্ন কোম্পানি যেমন গুগল তাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে আমাদের ডেটা নেয় বা ডেটা চুরি করে। এইগুলো নিয়ে আসলে কি করে, আপনার নাম, আমার নাম, আমাদের ঠিকানা টিকানা, এগুলো নিয়ে আসলে তারা কি করে, কোনো না কোনো কাজে তো লাগায়। আসলে এই অরিজিনাল বা রিয়েল ডেটাগুলোকে সে সংগ্রহ করে তারা এই ধরনের মেশিন লার্নিং মডেলগুলোকে ডেভেলপ করে, যাতে তারা বিভিন্ন কাজে এগুলোকে খাটাতে পারে। কিভাবে ব্যবহার করে সেগুলো আমরা অবশ্যই পরের স্লাইডে আছে আমরা জানবো। তো পরবর্তী স্লাইডে কি আছে আমরা একটু দেখি। মেশিন লার্নিং কিভাবে কাজ করে এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ, যে মেশিন লার্নিং কিভাবে কাজ করে, একটা মেশিন কিভাবে শেখে। এখানে লেখা আছে ডেটা সংগ্রহ, ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করা। প্রথমে আমাদের ইন্টারনেট থেকে বা যেভাবেই হোক ডেটাকে সংগ্রহ করতে হয়, যেটা ডেটা দিয়ে আমরা মডেলকে শেখাবো। এই ডেটা ইতিহাস কেন বলা হয়েছে? কারণ পূর্বে ঘটে যাওয়া সমস্ত ডেটাকে আমরা সংগ্রহ করব। যে ডেটা ভবিষ্যতে আসতেছে সেই ডেটাকে তো আর সংগ্রহ করা সম্ভব না। পূর্বে ঘটে যাওয়া হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ডেটাকে আমরা সংগ্রহ করি এবং সেই ডেটাকে প্রস্তুত করি মডেলকে শেখানোর জন্য। যখন প্রস্তুত হয়ে যায় তখন অ্যালগরিদম, অ্যালগরিদম বলতে বোঝানো হয় প্রোগ্রাম, মানে আমরা কোড করে যেটা তৈরি করব সেটাকে অ্যালগরিদম বলা হয়। কোডিং পুরো লেখা যে স্ট্রাকচার থাকে ওইটাকে অ্যালগরিদম বলা হয়, এবং এই অ্যালগরিদমগুলো কিন্তু আমরা তৈরি করি না। পৃথিবীতে কোনো না কোনো সায়েন্টিস্ট বা কোনো স্পেশালিস্ট এই অ্যালগরিদমগুলোকে সৃষ্টি করে রেখে গেছে, সেগুলোকে লাইব্রেরি আকারে বা নির্দিষ্ট একটা নিয়মে সাজায় রেখে গেছে। সেগুলোকে আমরা কোড করে ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি বা বিভিন্নভাবে কোড করে সেগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু এই অ্যালগরিদমগুলো আমরা তৈরি করি না, আমরা শুধুমাত্র ব্যবহার করি। এরকম কোনো একটা এআই মডেল তৈরির অ্যালগরিদম ব্যবহার করে ওই ডেটা দিয়ে, ওই ডেটা মডেলের ভেতরে দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করি। এরপরে বলা হয়েছে প্রেডিকশন। প্রেডিকশন কী জিনিস? প্রেডিকশনটা হচ্ছে অ্যান্সার বা উত্তর জেনারেট করা। আমরা এই যে ডেটা সংগ্রহ করলাম, ডেটাকে প্রস্তুত করে
কোড লিখে প্রোগ্রাম করে মডেলটাকে ট্রেন করলাম, মডেলটা তৈরি হলো। এই মডেল থেকে একটা অ্যান্সার বা আউটপুট আমরা নিব, দেখব সে আসলে কেমন শিখেছে। নতুন কোনো একটা ডেটা দেব, যে ডেটা দিয়ে তাকে শেখাই নেই তার বাইরে নতুন কোনো ডেটা দিব এবং দিয়ে দেখব যে সে কেমন ফলাফল করে। এই যে টেস্ট করা বা পরীক্ষা করা, এইটাকে বলা হয়েছে প্রেডিকশন। এইটুকুই ছিল আমাদের সম্পূর্ণ মেশিন লার্নিংয়ের কনসেপ্ট। মানে সবগুলো মেশিন লার্নিংই একই রকম, ডেটা সংগ্রহ করতে হবে, মডেল তৈরি করতে হবে, প্রেডিকশন করতে হবে। এখানে বিস্তারিততে বলা আছে ডেটা থেকে মডেল প্যাটার্ন দেখে, যেমন হাজারো ইমেইল ডেটা দিয়ে স্প্যাম চেনা। স্প্যাম চেনা বলতে কি বোঝানো হয়েছে আমরা পরের স্লাইডে গেলে বুঝতে পারবো। আমরা একটু পরের স্লাইডে যাই। এখানে বলা আছে মেশিন লার্নিং কত প্রকার। মেশিন লার্নিংয়েরও কিন্তু প্রকারভেদ হয়, মেশিন লার্নিং এক প্রকারের হয় না, প্রধানত ৩ প্রকারের হয়। এইখানে যে ৩টা দেওয়া আছে এই ৩টাই হয়, এর বাইরেও খুব একটা নাই। সুপারভাইজ মেশিন লার্নিং, এরপরে আনসুপারভাইজ মেশিন লার্নিং এবং রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং। এই যে ৩ নম্বরে যে রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং দেখতে পাচ্ছেন, এইটা ব্যবহার করেই কিন্তু চায়নারা তাদের ডিপসিক মডেলটাকে তৈরি করেছে, খুবই সীমিত হার্ডওয়্যারের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে তাদের দেশে এনভিডিয়া বা বিভিন্ন বড় বড় যে জিপিইউগুলো আছে ওগুলোকে ব্যান করা হয়েছে, যে কারণে তারা কম শক্তিশালী যেসব জিপিইউ তাদের অ্যাক্সেসে বা তাদের হাতের কাছে ছিল বা তারা যেগুলোকে সংগ্রহ করতে পারেছে, এরকম একটা লাইট ওয়েট অ্যালগোরিদম ব্যবহার করে, যেটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হয়, এরকম একটা অ্যালগোরিদম ব্যবহার করে তারা ডিপসিকটাকে তৈরি করে। তাছাড়া সুপারভাইজ লার্নিং বলতে কি বোঝায়, লেবেল ডেটা দিয়ে শেখানো হয়, শিক্ষকের মতো সঠিক উত্তর দেখানো থাকে। আপনাদের এই পুরো বিষয়টাকে এত ভালো করে বোঝার দরকার নাই, শুধু আমি যে নামগুলো বলবো, যে কথাগুলো বলবো, এইগুলো মনে রাখার চেষ্টা করেন। কারণ এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে নিচে, এগুলো খুব কমপ্লেক্স একটা বিষয়, যখন আমরা প্র্যাকটিক্যাল করব দেখাবো তখন ছাড়া আপনি কিছুই তেমন বুঝতে পারবেন না। শুধু এরকম এরকম হয়, আমি এরকম এরকম বলছি, বা নামগুলো কি এগুলো মনে রাখেন, যখন কাজ করব তখন যাতে অন্তত বুঝতে পারেন যে এটা করতেছি, এটার নাম কি ছিল। যতটুকু মনে রাখতে পারবেন ততটুকু মনে রাখেন। লেবেল ডেটা দিয়ে শেখানো মানে এমন এক প্রকার ডেটা যে ডেটা সেটে প্রশ্ন এবং উত্তর দুইটাই লেখা থাকে। হাজারো কোটি কোটি প্রশ্ন উত্তর সে দেখে, দেখে শেখে প্রশ্ন দেখতে কেমন হয়, উত্তর দেখতে কেমন হয়। ইতিহাসে পূর্বে এই ধরনের প্রশ্নের উত্তর মানুষ এইভাবে দিয়েছে, তার অনুকূল একটা নতুন প্রশ্ন যদি যায়, সেই প্রশ্নের উত্তর তাকে কি দিতে হবে সেই ধারণা তার ভেতরে চলে আসে। যেমন আপনি পরীক্ষার আগে গাইড বই পড়েন, হাজার প্রশ্ন পড়েন, হাজার উত্তর পড়েন, সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু হুবহু আপনি কপি পেস্ট করে দিয়ে আসেন না। আপনি প্রশ্ন পড়ে আপনি শেখেন, তার ভিত্তিতে নতুন প্রশ্নের উত্তর বা অ্যান্সার আপনি দিতে পারেন, অনেকটা সেরকম সৃজনশীল বই পড়ার মতো। এরপরে সুপারভাইজ মেশিন লার্নিং কি। সুপারভাইজ মেশিন লার্নিং এরকম কোনো প্রশ্ন উত্তর থাকে না, যেখানে কোনো প্রশ্ন এবং উত্তর আছে এরকম কোনো ডেটা দিয়ে সে শেখে না। তাকে এমন একটা ডেটা সেট দিয়ে শেখানো হয় যে ডেটা সেটে কোনো উত্তর নাই, শুধু প্রশ্নই আছে, এবং সেই প্রশ্নগুলোর একটা প্যাটার্ন খুঁজে বের করে সে। কোনো প্রশ্ন আছে বলতে বোঝানো হয়েছে এমন একটা ডেটা যার ভেতরে সে শুধু একটা প্যাটার্ন বা একটা লজিক খোঁজার চেষ্টা করে, যে আসলে এই ডেটাগুলোর ভেতরে কী ধরনের সম্পর্ক আছে, যে সম্পর্কগুলো আমি বুঝে বা মনে রেখে আমি ইউজারের প্রশ্নের অ্যান্সার দিতে পারবো, যে এই প্রশ্নের অ্যান্সার এরকম হতে পারে, অনেকটা সেরকম। এই কনসেপ্টটুকুই শুধু মনে রাখুন। এরপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং কি, এইটা খুবই সহজ একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন আপনি পরীক্ষা দিছেন, প্রথমে পড়াশোনা করেছেন, আপনাকে অনেক বই টই দিয়ে পড়াশোনা করানো হয়েছে, তারপরে আপনি পরীক্ষা দিয়েছেন, ফেল করেছেন। ফেল করলে আপনাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দিয়ে আবার সেই সমস্ত বই পড়ানো হবে, তারপরে আবার আপনাকে শেখানো হবে, এরপরে আপনি আবার পরীক্ষা দেবেন, পরীক্ষা দিয়ে পাস করবেন। যদি ফেল করেন তাহলে আবার আপনারে শাস্তি দিয়ে পড়ানো হবে। বিষয়টা এরকম। ও এইভাবেই শেখে, যে প্রথমে ডেটা দিয়ে ট্রেন হয়, তারপরে নিজে নিজে পরীক্ষা দেয়, যদি ভুল রং অ্যান্সার আসে তখন আবার ট্রেন হয়, এরপরে আবার শেখে, যতক্ষণ না সে সঠিকটা শিখতে পারতেছে, ঠিকঠাক অ্যান্সার করতে পারতেছে, ততক্ষণ সে এরকম পুরস্কার, শাস্তি, পরীক্ষা এগুলোর মাধ্যমে শিখতে থাকে। এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এখানে দেখতে পাচ্তেছি সুপারভাইজ লার্নিং। এখন সুপারভাইজ লার্নিং কী জিনিস আমরা একটু আগে পড়ে আইছি। মেশিন লার্নিং ৩ প্রকার: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। আমরা একটু সুপারভাইজ লার্নিংয়ের বিস্তারিতটা একটু বোঝার চেষ্টা করব। সংজ্ঞায় কী বলা আছে, এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রতিটি ইনপুট ডেটার সাথে সঠিক উত্তর মানে লেবেল দেওয়া থাকে। লেবেল মানে হচ্ছে উত্তর। লেবেল বলতে তেমন কঠিন কিছু না, এটা হচ্ছে লেবেল মানে উত্তর, যেটা মেশিন লার্নিংয়ের ভাষায় লেবেল বলা হয়। মডেল এই উত্তরগুলো দেখে শেখে এবং নতুন ডেটায় সমান ধরনের সিদ্ধান্ত নেয়। এর মানে হচ্ছে কি, নতুন ডেটায় সমান ধরনের সিদ্ধান্ত নেয় মানে সে শেখে পুরনো ডেটা দিয়ে, ঐতিহাসিক ডেটা দিয়ে,
সে পুরনো অনেক হাজার হাজার কোটি কোটি ডেটা দিয়ে শেখে, কিন্তু তাকে যখন নতুন ডেটা দেওয়া হয় তার উপরে ভিত্তি করে, তার পূর্বের জ্ঞানের উপরে ভিত্তি করে সে সিদ্ধান্ত বা উত্তর দেয়। শিক্ষকের মতো করে শেখানো হয়, তাই এটাকে সুপারভাইজ মেশিন লার্নিং বলা হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা ডেটা সেট দেখতে কেমন হয় তার একটা উদাহরণের জন্য ছোট্ট একটা ডেটা সেটের ছবি আমরা তৈরি করে রেখেছি। দেখতে ডেটা সেট এরকমই হয়। এখানে 3টা কলাম আছে এবং 3টা রো আছে। এবং কলাম এবং রো কি জিনিস এটা আপনারা অনেকেই জানেন, যারা এক্সেল শিটে কাজ করেছেন বা টুকটাক কম্পিউটার নিয়ে বোঝেন, অনেকেই এটা বোঝেন যে কলাম কি আর রো কি। যেগুলো এরকম লম্বালম্বিভাবে হয় এগুলোকে কলাম বলে। যেরকম বিল্ডিং এর কলাম থাকে ওগুলো কিন্তু এরকম লম্বালম্বি থাকে, এরকম আড়ে আড়ে ভাবে তো আর থাকে না, লম্বালম্বিভাবেই থাকে। এগুলোকে কলাম বলা হয়। এবং এই যে এইভাবে যেগুলো থাকে সোজাসুজি, এগুলোকে আপনার রো বলা হয়। তাহলে বলেন তো এখানে কয়টা কলাম এবং কয়টা রো আছে? এখানে 3টা কলাম এবং 3টা রো আছে। নং এইটা একটা কলাম, ইনপুট এইটা একটা কলাম, লেভেল এইটা আর একটা কলাম। এবং রো কি কি আছে? 1 নম্বর এইটা একটা রো, 2 নম্বর এইটা একটা রো, 3 নম্বর এইটা একটা রো। এইখানে লেভেল যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে উত্তর। এবং বাম পাশে যতগুলো থাকবে, ধরুন এখানে 2টা আছে, নং আছে এবং ইনপুট আছে, এই সবগুলোই হচ্ছে প্রশ্ন আপনি বলতে পারেন। এই এটাকে ফেসার বলা হয়। ফেসার এবং ক্লাস সে বিষয়গুলোকে আমরা পরবর্তীতে জানবো যখন প্র্যাকটিক্যাল কাজ করব। আপাতত এইটুকু বুঝে রাখুন যে এই যে লেভেল যেটাকে বলা হয়েছে এটা হচ্ছে উত্তর, আর এই বাম পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রশ্ন। এখানে আসলে কি হয়েছে, ধরুন এক, আপনার কাছে মেইল আছে, আপনার মেইলের ইনবক্সে 1 নম্বর মেইলে কি আছে? ফ্রি মানি। মানে ধরুন আপনার কাছে এমন একটা মেসেজ আছে যেখানে বলা আছে এখানে ক্লিক করুন আপনি ফ্রিতে টাকা পাবেন। এটা কি? এটা একটা স্ক্যাম, যেটাকে আপনি স্প্যাম বলতে পারেন। এইখানে পূর্বের হাজারো ডেটায় যখন আমরা ডেটা সেট তৈরি করেছি তখন এরকম লেখা আছে, 1 নম্বরে দেওয়া আছে ফ্রি মানি। যদি ফ্রি মানি লেখা থাকে বা এরকম কিছু দুর্নীতির কথা লেখা থাকে তাহলে সেটা স্প্যামের তালিকায় যাবে। তারপরে 2 নম্বরে লেখা আছে মিটিং 3টায়। এবার 3টায় মিটিং, এটা তো কোনো খারাপ মেসেজ না, এটা তো আপনার দরকারি মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ, এটা তো ইনবক্সে থাকতে হবে। সেটাকে সে ফিল্টার করে ইনবক্সে রাখে। এরপরে অফার শেষ। এবার অফার শেষ বলতে ধরুন এখানেও এরকম একটা স্ক্যামের কোনো একটা মেসেজ আইছে, যেটাকে সে তো ইনবক্সে রাখবে না। শুধু শুধু ইনবক্সে থাকলে আপনি এই গুরুত্বপূর্ণ মেসেজটা আপনার চোখে পড়বে না হয়তোবা। তার জন্য এটাকে স্প্যামে নিয়ে যেতে হবে, ও ফিল্টার করে স্প্যামে নিয়ে যায়। এবং যেহেতু এখানে 3টা ডেটা আছে বোঝানো সম্ভব না, যখন হাজার হাজার কোটি কোটি ডেটা থাকে তখন সে শিখে যায় যে মানুষ কিভাবে কথা বলে, মানুষের মেসেজ দেওয়ার প্যাটার্ন এরকম, এই ধরনের প্যাটার্ন দিলে এগুলো আসলে স্প্যামের ভেতরে যায়, আর এই ধরনের প্যাটার্ন থাকলে এগুলো আসলে চলে যায় ভালো মেসেজের ভেতরে। এবং তার ভিত্তিতে সে এই ফিল্টারিংগুলো করে। সে কোনটা স্প্যামে রাখবে আর কোনটা ভালো মেসেজে রাখবে সেটাকে সে ঠিক করে সিদ্ধান্ত নিয়ে সেট করে রাখে। এরপরে এখানে বলা হয়েছে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ বলতে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন। এই সুপারভাইজ লার্নিং আবার 2 প্রকারের হয়। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, অন্যটা হচ্ছে রিগ্রেশন। কারণ ক্লাসিফিকেশন মডেল কি? নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে। উদাহরণ, ইমেইল স্প্যাম নাকি স্প্যাম না, ছবিতে বিড়াল আছে নাকি কুকুর আছে, রোগী আক্রান্ত নাকি আক্রান্ত না। এখন ছবিতে বিড়াল আছে নাকি কুকুর আছে এটা বোঝানো একটু বেশি সহজ হবে আপনাদেরকে। ধরুন এইখানে যে 1 নম্বরে একটা বিড়ালের ছবি আছে এবং ডান পাশে বিড়াল লেখা আছে, সংখ্যায় বা অক্ষরে লেখা আছে যে এখানে বিড়াল। এরপরে 2 নম্বরে ধরুন একটা কুকুরের ছবি আছে, এখানে লেখা আছে কুকুর। ধরুন 3 নম্বরে আরেকটা কুকুরের ছবি আছে, এখানে লেখা আছে কুকুর। অথবা ধরুন 3 নম্বরে আরেকটা বিড়াল আছে, এখানে লেখা আছে বিড়াল। এবার এরকম যেহেতু হাজার হাজার কোটি কোটি বিড়ালের ছবি থাকবে এবং প্রত্যেকটা বিড়াল তো নিশ্চয়ই দেখতে একরকম হবে না, এবং প্রত্যেকটার পাশে লেখা থাকবে বিড়াল কুকুর বিড়াল কুকুর। সে ওই ডেটার উপরে ভিত্তি করে শিখে যাবে যে বিড়াল দেখতে এরকম হয়, কুকুর দেখতে এরকম হয়, এবং সে হাজার হাজার কোটি কোটি কুকুর বিড়াল দেখিছে। যে কারণে সে এইটা বোঝে যে কুকুরের অবয়বটা কেমন হয়, বিড়ালের অবয়বটা কেমন হয়। এখন ওই ডেটা সেটের ভেতরে নেই এমন কোনো নতুন ধরনের বিড়াল যদি আপনি তাকে দেখান, ধরুন আপনার বিড়ালকে আপনি রং টং করে বাঘের মতো সাজাই দেখাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু ও বিড়ালের গঠন চেনে, ও বিড়ালের অবয়বটা চেনে, ওইটা দেখে ও বুঝে ফেলবে এটা একটা বিড়াল। বিষয়টা এরকম। এবং রিগ্রেশনটা কি? সংখ্যামূলক ফলাফল প্রেডিকশন করে। সংখ্যামূলক মানে এইখানে তো আমরা বলেছি বিড়াল কুকুর, মানে টেক্সট আকারের ডেটা নিয়ে সে কাজ করতে পারে। কিন্তু রিগ্রেশনের সমস্যা হচ্ছে সে শুধুমাত্র সংখ্যা নিয়েই কাজ করতে পারে, সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে পারে না। এমন একটা মডেল যদি আমরা তৈরি করি, তাকে এমন কোনো ইনপুট দিতে পারবো না যাতে সংখ্যার বাইরে কি আছে বা কিছু আছে, বা এমন কোনো আউটপুটও নিতে পারবো না যাতে সংখ্যার বাইরে কিছু আছে। এটা কি কি কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। বাড়ির দাম অনুমান করা, যেটাকে আপনি বলতে পারেন একটা বাড়ির দাম কত হবে, ওই স্থানের ডেটার উপরে ভিত্তি করে
ওই বাড়ির বয়সের উপরে ভিত্তি করে একটা বাড়ির দাম নির্ধারণ করা হয়। তো এই ধরনের মডেলও আছে পৃথিবীতে যেগুলো ব্যবহার করে মানুষ বাড়ির দামকে প্রেডিক্ট করে। এগুলোতে তো আপনার কোনো টেক্সট লাগে না, সংখ্যা হলেই হয়। টাকার পরিমাণ বার করতে হবে, টাকার পরিমাণ তো সংখ্যা দিয়েই মানুষ বার করে, ১,০০০, ১০,০০০, ২০,০০০, ১,০০,০০,০০, ২০,০০,০০০ যাই হোক, এটা তো সংখ্যা দিয়েই বের করে। তো এইটা করা সম্ভব। তারপরে তাপমাত্রার পূর্বাভাস, এইটাও কিন্তু সংখ্যা দিয়েই করে। কত ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি ফারেনহাইট, এখানে কিন্তু টেক্সট লাগে না। এই ধরনের মডেল তৈরি করা যায়। তারপরে শেয়ার মূল্য প্রেডিকশন, মানে শেয়ারের যে বাজারের যে শেয়ারগুলো থাকে ওইগুলো আপনার প্রেডিকশন করা, এখানেও কিন্তু ওই টাকার পরিমাণ বা ভ্যালুয়েশন, তো ওইটার জন্য আপনার কোনো ধরনের টেক্সট লাগে না, একটা সংখ্যা আউটপুট দিতে পারে। তো এই ধরনের মডেলের জন্য সাধারণত রিগ্রেশন ব্যবহার করা হয়। তাহলে সুপারভাইজ লার্নিংয়ের ভেতরে আরও দুইটা আছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন। আবার আমরা আরও শিখলাম মেশিন লার্নিং প্রধানত ৩ প্রকার: সুপারভাইজ, আনসুপারভাইজ এবং রিইনফোর্সমেন্ট। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি সুপারভাইজ ক্লাসিফিকেশন। এখানে আমরা চলে আসি সুপারভাইজ মেশিন লার্নিংয়ের আন্ডারে থাকা আরও কিছু অ্যালগরিদমে। এখন এই যে আন্ডারে যে সকল অ্যালগরিদম আছে এগুলো সবগুলো আমরা দেখব না, গুরুত্বপূর্ণ দুই একটাকে আমি আপনাদের পড়ে একটু বুঝাই দেবো, আর অন্যগুলো শুধু নামগুলো মনে রাখতে বলবো বা যে ভিজুয়ালাইজেশন আছে সেগুলো মনে রাখতে বলবো, কারণ সামনে আরও অনেক কমপ্লেক্স অ্যালগরিদম আছে, পুরোটা বুঝাইতে গেলে আপনারা কিছুই বুঝবেন না, শুধু শুধু ভিডিওটা কেটে দিবেন। তার থেকে শুধু নামগুলো বা যে কনসেপ্টগুলোর কথা বলতেছি এগুলো মনে রাখেন, যখন প্র্যাকটিক্যালি করব তখন বুঝতে পারবেন, সমস্যা নেই। সুপারভাইজ ক্লাসিফিকেশন মানে এর পূর্বে আমরা যে ক্লাসিফিকেশনটা দেখছি এইটাই, এটাকে এখানে বলা হয়েছে সুপারভাইজ ক্লাসিফিকেশন। ইনপুট ডেটাকে নির্দিষ্ট ক্যাটাগরি বা শ্রেণীতে ভাগ করাকে ক্লাসিফিকেশন বলে। যেমন একটি ইমেইল স্প্যাম নাকি নন স্প্যাম। নন স্প্যাম মানে বলতে বুঝতে পারতেছেন, যেটা স্প্যাম না ওইটাই নন স্প্যাম। এই দুটো ক্যাটাগরির মধ্যে এটিকে ফেলে, এটা ক্যাটাগরিতে বিভক্ত করে। তার মানে হচ্ছে ক্লাস এ, এই যে একটা ক্যাটাগরি যেগুলোকে লাল লাল করে দিছে, আমরা ধরে নিতে পারি লালগুলো স্ক্যাম, এবং ক্লাস বি এগুলোকে হয়তো সে নন স্প্যামের মধ্যে রাখিছে। এইভাবে সে ভাগ করে ফেলে যে কোনগুলো স্প্যাম কোনগুলো স্প্যাম না। এগুলোর আরও উদাহরণ আছে। টিউমার, ব্রেইন টিউমার আছে নাকি নাই, মানে নিরাপদ নাকি বিপজ্জনক, দুইটা ক্যাটাগরিতে সে ভাগ করবে, লাল নীল যাই হোক, সে যে কালারেই করুক বা যেভাবেই করুক মোটামুটি এরকম দুইটা ক্যাটাগরিতে সে ভাগ করবে। এরপরে পানি, নিরাপদ নাকি দূষিত, মানে দূষিত পানি নাকি নিরাপদ পানি, এটা কি হচ্ছে, দুইটা ক্যাটাগরিতে ভাগ হচ্ছে, হয় দূষিত নাইলে নিরাপদ। এই ধরনের ডেটাকে আপনি দুই ধরনের ক্যাটাগরি ছাড়া তেমন বেশি ভাগ করতে পারবেনও না। মানে আপনি কি ক্যান্সার আছে নাকি নাই এর বাইরে আর কি ক্যাটাগরিতে ভাগ করতে পারেন, আর তো কিছু করার নাই। জিনিসটা এরকমই, ওই মডেলগুলো এরকম ক্যাটাগরিতে ভাগ করে করে ডেটাকে শেখে, মানে ওই ডেটাগুলোকে এভাবে ভাগ করে ফেলে, যখন সে শেখে এই ডেটাগুলোকে এরকম আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে ফেলে এবং সেগুলোকে শেখে। এই কারণে এটাকে ক্লাসিফিকেশন বলা হয়। ক্লাসিফিকেশন মানেই তো ভাগ করা, বুঝতে পারতেছেন। প্রতিটি ডাটা পয়েন্টকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলাই ক্লাসিফিকেশনের কাজ। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, এখানে লেখা আছে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন কি জিনিস? দুটো ভেরিয়েবলের মধ্যে একটি সরল রেখা সম্পর্ক খুঁজে বের করা। দুটো ভেরিয়েবল কি? ভেরিয়েবল মানে যার মান পরিবর্তন হয়। আমরা কিন্তু ভেরিয়েবলের ক্লাস করছি, প্রথম ক্লাসে আমরা ভেরিয়েবল কি এবং মোটামুটি ভালোভাবে সেটাকে বোঝার চেষ্টা করছি, আমি খুব সহজে সেখানে আপনাদের বুঝাইছি। যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই আই বাটনে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশন বা আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। অভিজ্ঞতা বাড়লে বেতন বাড়ে, এই ধরনের সরল সম্পর্ক y=mx+b, ম্যাথমেটিক্যাল বিষয়টা আমরা শিখব না, বোঝার দরকারও নাই, যেহেতু আমরা শুধুমাত্র প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করেই সব কিছু করব, এটা তো দেখার দরকার নেই। যদি আপনার খুবই জানার ইচ্ছা থাকে আপনি চ্যাটজিপিটি, গুগল জেমিনি অথবা ইউটিউব যে কোনো জায়গা থেকে এই ম্যাথগুলোকে শিখে নিতে পারেন। তবে আমরা আসলে ম্যাথ নিয়ে কোনো কাজ করব না, এটা দেখারও দরকার নেই। যাই হোক, এটা দিয়ে পুরো কাজ করা যায়। এখন আমি আপনাদের গ্রাফটা একটু বুঝাই। এখানে দৃশ্যমান রূপ মানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, যেখানে এক্স অক্ষ আছে এবং ওয়াই অক্ষ আছে। এবার মাঝখান দিক থেকে একটা লাইন চলে গেছে যেটাকে ঢাল বলা হয়, এবং এইখানে কয়েকটা বিন্দু 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 আছে। এখানে এই মডেলটা কি করতেছে, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেটা, এই একটা ডেটা, এই একটা ডেটা, মানে আপনি ধরে নিতে পারেন ওই যে তিনটা করে কলাম এবং রো ছিল না এখানে, এই যে এই একটা ডেটা, এই একটা ডেটা, এই একটা ডেটা, প্রত্যেকটা রোকে সে একটা করে ডেটা ধরে নিছে। ওরকম ধরতে পারেন একটা রো, একটা রো, একটা রো, একটা রো, একটা রো, একটা রো, একটা রো। এখন সে দেখতেছে এইটার থেকে এইটার মানের ভেতরে কতটা পার্থক্য, তারপরেরটার মানের ভেতরে কতটা পার্থক্য, এই পার্থক্যটাকে কি সে কোনো একটা প্যাটার্নে ফেলে খুঁজে বের করতে পারে কিনা। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি, ওইগুলোকে কি জানি অঙ্ক বলে, আমার ঠিক খেয়াল নাই, যাই হোক। তারপরে এইটার সাথে এইটার দূরত্বের মধ্যে পার্থক্য কত, এইগুলোকে খুঁজে বের করে। যখন সে খুঁজে বের করে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট লজিক পেয়ে যায়। সে দেখতেছে এক্স অক্ষ বরাবর যদি ঢাল বৃদ্ধি পায় তাহলে ওয়াই অক্ষ বরাবর বৃদ্ধি পাচ্ছে, এক্স অক্ষ বরাবর এই মানের উপর ভিত্তি করে
ওয়াই অক্ষ বরাবর এই মানের বৃদ্ধি হচ্ছে। এইটাকে সে বুঝে পুরো ডেটার ভেতরে একটা সিকোয়েন্স বা আহ, বলতে পারেন যে একটা লজিক খুঁজে পায়। উদাহরণস্বরূপ কি বলা আছে, অভিজ্ঞতা 5 বছর হলে বেতন 30,000 টাকা হবে, অভিজ্ঞতা 10 বছর হলে বেতন 55,000 টাকা, আর পড়াশোনা বেশি করলে নাম্বার বেশি পাবে। এগুলো হচ্ছে লজিক, সহজ লজিক যেগুলো। এখন কথা হচ্ছে, সবার বেতন কি অভিজ্ঞতা 5 বছর হলে 30,000 টাকা হয়? না, ওই ডেটা সেটে কিন্তু এরকম থাকেও না। ওই ডেটা সেটে এরকম থাকে, কোটি কোটি ডেটা থাকে, যে কারণে একটা নির্দিষ্ট সেক্টরে বা নির্দিষ্ট চাকরিতে 5 বছর এক্সপিরিয়েন্স হলে বেতন কেমন হবে, বিষয়টা কিন্তু অনেকটা সিমিলার বা আশেপাশেই থাকে। এমন তো আর হয় না 5 বছর কারোর অভিজ্ঞতা হলে একটা ওষুধ কোম্পানিতে কারোর বেতন 30,000, ওই একই পদে একই এক্সপিরিয়েন্সে অন্য কেউর বেতন ধরেন 2.5 লাখ, এরকম না। কম বেশি হতে পারে, 5, 10, 20, 30, মানে হালকা পাতলা কিছু কম বেশি হতে পারে, বাট একটা রেঞ্জের ভেতরে থাকে। তার ভেতরে কিন্তু একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটাই হচ্ছে এই লজিক। এবং যেহেতু কোটি কোটি ডেটা তার কাছে আছে, সেখানে এরকম বলা আছে 5 বছরের যদি কেউর চাকরির মেয়াদ হয় তাহলে তাদের বেতন সাধারণত কোন কোন সেক্টরে কেমন হয়, সেই সিকোয়েন্সটাকে সে ধরার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে। তারপরে এই মডেলটা নিজে নিজে শেখে এবং তৈরি হয়। এখানে সূত্রটাকে একটু বোঝানো হয়েছে। এম মান হচ্ছে ঢাল, এম এর মান হচ্ছে ঢাল, ঢাল কতটুকু, বি ইকুয়াল টু ওয়াই, ইন্টারসেপ্ট, এগুলো হচ্ছে আমরা এখন বুঝবো না। যদি আপনার এই ম্যাথ বোঝার দরকার হয় আপনি অবশ্যই অন্য কোথাও থেকে, মানে ধরুন চ্যাট জিপিটি, জেমিনি বা ইউটিউব থেকে শিখে নেবেন। এটা আসলে আমাদের দরকার নাই, কারণ আমরা তো সবকিছু প্রোগ্রাম বা কোডিং লিখে করবো, আমরা তো ম্যানুয়ালি কোনো ম্যাথ ট্যাথ করবো না। এটা না শিখলেও আহামরি কোনো সমস্যা নেই। তবে একটু যদি আপনার বোঝার ইচ্ছা থাকে তাহলে আপনি ইউটিউব বা যে কোনো জায়গাতে শিখে নিতে পারেন, কোনো ব্যাপার না। তারপরে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন কি? সুপারভাইজ লার্নিং এর ভেতরে, এবং এইখানে আমরা যে লজিস্টিক রিগ্রেশনটা দেখতেছি, এটা মূলত পড়েছে আমাদের এই ক্লাসিফিকেশনের সেক্টরে। কিভাবে পড়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যদি আপনি গ্রাফটা দেখেন এবং সংজ্ঞাটা পড়েন তাহলেই বুঝতে পারবেন। বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ব্যবহৃত অ্যালগরিদম, এটি 0 থেকে 1-এর মধ্যে সম্ভাব্য প্রবাবিলিটি প্রকাশ করে, যেটাকে সিগময়েড ফাংশন ব্যবহার করে। সিগময়েড ফাংশনও একটা ম্যাথমেটিক্যাল টার্ম, বোঝার দরকার নেই ওইভাবে, কিন্তু এমনি কনসেপ্টটা বুঝে রাখেন তাইলেই হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্তেছেন যে এস আকৃতির কার্ভ, মানে কার্ভটা দেখতে কিন্তু কিছুটা এস এর মতো। 0 যখন আসে ওইটা নিচের দিকে, 1-এর দিকে গেলে আরো উপরের দিকে গেছে। এখানে কি হয়েছে, কিভাবে কাজ করে, ইনপুট ডেটা সিগময়েড দিয়ে 0 থেকে 1-এর মধ্যে মান বের করে। মানে এই যে অ্যালগোরিদমটা, এটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে একটা ম্যাথমেটিক্যাল মান বের করার চেষ্টা করে। 0 থেকে 1-এর মধ্যে মানে এক, মানে এক কম বেশি। এখন এক কম বেশি বলতে কি বোঝায়, এক কম বেশি মানে 0.1, 0.2, 0.3, 0.4, 5, 6, 7, এইভাবে 0.10 পর্যন্ত গেলে এক হয়। এটা আপনারা জানেন, এটাকে ভগ্নাংশ বলা হয়। 0.5 মানে কি, হাফ, একের হাফ, 1/2, এটাকে 0.5 বলা হয়। এখন আপনি 0.5কে কিন্তু 50%ও বলতে পারেন, 0.8কে কিন্তু 80%ও বলতে পারেন, অনেকটা সেরকম, এটা একই জিনিস। এবার এখানে বলা হয়েছে 0.5-এর বেশি হলে ক্লাস 1, 0.5-এর কম হলে ক্লাস 0। মানে বুঝতে পারতেছেন, যদি হাফের বেশি হয় তাহলে ওইটা চলে যাবে 1 নম্বর ক্লাসে, আর যদি হাফের কম হয় ওইটা চলে আসবে 0 নম্বর ক্লাসে। উদাহরণস্বরূপ, রোগী আক্রান্ত, আক্রান্ত হলে 1, যদি আক্রান্ত না হয় তাহলে 0। এখন ধরুন আক্রান্ত হলে 1 এবং আক্রান্ত না হলে 0, কিন্তু যদি সম্ভাবনা থাকে ওই রোগ হওয়ার 80%, তাহলে সে কি হবে, সেটা কোন ক্লাসে যাবে, 0-এ যাবে নাকি 1-এ যাবে? এইটা অবশ্যই 1-এ যাবে। কেন যাবে? কারণ এইটা হাফের থেকে বেশি, 50%-এর থেকে সম্ভাবনা বেশি। তার মানে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কোন দিকে, 1-এর দিকে। এই কারণে ওইটা চলে যাবে 0.5-এর পরে 1-এর দিকে। এবং যদি 0.8-এর নিচে থাকে, মানে ধরুন 0.4, 0.2, 0.3, তাহলে ওইটা কোথায় আসবে, তার সম্ভাবনা কম। এটা 50%-এর থেকে তার রোগ হওয়ার সম্ভাবনাটা কম আছে, তাই সেটা নর্মাল বা সুস্থ বা 0-র দিকে চলে আসবে কার্ভটা। দেখতে পাচ্ছেন এখানে 0.8, তার মানে তার রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কিন্তু এইখানে চলে আসবে। এই যে 0. এই যে মাঝখানে যে দাগ দেয় এটা হচ্ছে হাফ, এটা দুই পাশে ভাগ করা, এই পাশে 0. মানে 0 থেকে 0.5 পর্যন্ত, এবং এখান থেকে 0.5 থেকে এখানে হচ্ছে 0.10 পর্যন্ত। তার মানে 50% এই পাশে, 50% এই পাশে। যেহেতু 0.8, তার মানে এটা এই পাশের ক্লাসে পড়ে গেছে, 1-এর ক্লাসে। যদি কম হতো তাহলে অবশ্যই এই পাশের ক্লাসে পড়তো। রিগ্রেশনটা অনেকটা এরকম। এরপরে আপনি যদি ডিসিশন ট্রি নামে আরেকটা অ্যালগরিদম আছে। এখন এই ডিসিশন ট্রি কি জিনিস এটা আমরা ওইভাবে বোঝার চেষ্টা করব না, আগে যেগুলো উদাহরণস্বরূপ ভালোভাবে বুঝাইছি।
এগুলো অনেক কমপ্লেক্স জিনিস, যখন প্র্যাকটিক্যাল করব তখন বুঝবো। এখন শুধু নামগুলো মনে রাখেন যে এই ধরনের অ্যালগরিদম আছে। এই সব অ্যালগরিদমগুলো কিন্তু সুপারভাইজ মেশিন লার্নিংয়ের ভেতরে। বিষয়টা আমি বারবার আপনাদের মনে করাই দিচ্ছি, এগুলো সবই সুপারভাইজ মেশিন লার্নিংয়ের ভেতরে। কারণ এগুলোতে লেভেল ডেটা আছে বা ডেটা সেটে একটা অ্যান্সার আছে, ডেটা সেটের ভেতরে প্রশ্ন এবং উত্তর দুইটাই থাকে। এগুলো সবই আপনার ওই একই ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদমের ভেতরে পড়তেছে। সংজ্ঞা, আমরা সংজ্ঞাটা একটু পড়ি, এগুলো পুরোপুরি সব কিছু বিস্তারিত এখন দেখব না। প্রশ্ন করে সিদ্ধান্ত নেওয়ার একটি ধাপে ধাপে পদ্ধতি, যেটা গাছের ডালপালার মতো দেখায়। প্রশ্ন করে সিদ্ধান্ত নেওয়ার একটা ধাপে ধাপে পদ্ধতি, যেটা গাছপালার মতো একটা কাঠামো তৈরি করে, যেখানে গাছপালার ডালপালা থাকে, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, বিভিন্ন ক্যালকুলেশন করতে 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 নিচে নামে। এখানে দেখতে পাচ্ছেন তাপমাত্রা, হ্যাঁ, আইসক্রিম, না, চা, এইভাবে বিভিন্ন গাছপালার মতো ডালপালা থাকে, আরও ডালপালা থাকে। সেগুলোর মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়ে নিচের দিকে যে লাস্ট যে সিদ্ধান্তটা ফাইনালাইজ হয় সেটাকে সে আউটপুটে পাঠায়। কিভাবে সেরা প্রশ্ন বাছাই হয়, আহ, এগুলো হচ্ছে এখন আপনাদের বোঝার দরকার নেই। এগুলো এখন বুঝবেনও না, কিছু বললে আমরা অবশ্যই পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল করব তখন বুঝতে পারবেন। পরবর্তীতে বলা হয়েছে র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট ওই একই রকম একটা জিনিস, তবে র্যান্ডম ফরেস্টটা হচ্ছে সাধারণত অনেকগুলো গাছের মতো, মানে আগেরটা ছিল গাছের ডালপালার মতো, এবার এইটা হচ্ছে অনেকগুলো গাছপালা মিলে তৈরি হয়েছে। ওই আগের যে অ্যালগোরিদম ছিল সেটাকে একটু ইনহ্যান্স করে আর একটু মডিফাই করে এই অ্যালগোরিদমটাকে তৈরি করা হয়েছে। এবং এইটা হচ্ছে আরও ফাস্টার একটা অ্যালগোরিদম। এইটাও কিন্তু সেই সুপারভাইজ মেশিন লার্নিং আন্ডারে পড়ে এবং তারই একটা অংশ। পরবর্তীতে কি আছে, এটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম। এইটাও একটা ক্লাসিফিকেশন মডেল, এটাও সুপারভাইজ মেশিন লার্নিংয়ের আন্ডারে পড়ে। এবং এটা হচ্ছে দুটো ক্লাসের মধ্যে সবচেয়ে বড় দূরত্ব মার্জিন তৈরি করে, আলাদা করে সেরা সীমারেখা বেছে নেয়, যেটি দুই পাশের ক্লাসের সবচেয়ে মানে সবচেয়ে ভালোভাবে আলাদা করে। দেখতে পাচ্ছেন এখানে মাঝখান থেকে একটা দাগ টেনে দিছে, এই দাগ টেনে দিছে মানে একটা দেয়াল তৈরি করে দিছে। সে ক্লাসে ভাগ করবে, বিভিন্ন ক্লাসে ভাগ করে জিনিসগুলোকে এই দেয়ালের এক পাশে রাখবে একটা ক্লাসকে, দেয়ালের আর এক পাশে রাখবে আর একটা ক্লাসকে। বিষয়টা এরকম। এর পরবর্তীতে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি কে নিয়ারেস্ট নেইবার। কে নিয়ারেস্ট নেইবারও ওরকম একই রকম একটা অ্যালগোরিদম, এটাও ক্লাসিফিকেশন, বিভিন্ন ক্লাসে ক্লাসে ভাগ করে। এই যে এগুলো একটা নিয়ারেস্ট নেইবার মানে বুঝতে পারতেছেন প্রতিবেশী টাইপের কিছু একটা আছে। তার মানে ডেটা সেটের ভেতরে সে একই রকমের বিষয়গুলোকে ব্যবহার করে একটা প্রতিবেশী টাইপ ক্রিয়েট করে দেয়, আলাদা আলাদা গ্রুপ তৈরি করে দেয়। এবং সেই গ্রুপের ভেতরে যখন নতুন ডেটা যায় সে চেক করে দেখে এই ডেটার আচরণ বা বিহেভিয়ার কোন দল বা কোন গ্রুপের সঙ্গে মেলে, তার কাছে তাকে পাঠিয়ে দেয়। এবং এর ভেতরে আরও অনেক হিসাব নিকাশ আছে, প্রতিবেশীদের দূরত্ব, তার দূরত্ব, এইসব কিছু বিবেচনা করে তারপরে এই মডেলটা তৈরি হয়। এটাও আপনার সুপারভাইজ মেশিন লার্নিংয়ের আন্ডারে পড়ে। এটার নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার এবং এটাও ক্লাসিফিকেশন মডেল, যেগুলোর একটা ভিজুয়ালাইজেশন অনেকটা এরকম হয়। এতটুকুই মনে রাখেন, আর এখন কিছু মনে রাখার দরকার নেই। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আনসুপারভাইজ মেশিন লার্নিং। যেহেতু আমরা সুপারভাইজ মেশিন লার্নিংয়ের সকল অ্যালগোরিদমগুলোর নাম দেখে নিয়েছি এবং টুকটাক হালকা পাতলা বুঝেও নিয়েছি বেসিকগুলো সম্পর্কে, এখন আমাদের অবশ্যই আনসুপারভাইজ মেশিন লার্নিং কি সেটা দেখতে হবে। সংজ্ঞা, লেভেল ডেটা ছাড়াই মডেল শেখানো। এইখানে হয়েছে কি, আগের যে অ্যালগোরিদমটা আমরা পড়ছিলাম ওইটাতে কিন্তু ডেটা লেবেল করা ছিল, এটাতে ডেটা লেবেল করা থাকে না, মানে প্রশ্ন থাকে কিন্তু উত্তর থাকে না। আগেরটা প্রশ্ন উত্তর দুইটাই ছিল, এটাতে প্রশ্ন থাকে কিন্তু উত্তর থাকে না। এইখানে সে হচ্ছে ওই ডেটার ভেতরে একটা প্যাটার্ন খুঁজে বের করে এবং সেই প্যাটার্ন অনুযায়ী শেখে। আমি আপনাদের একবার বলছি, এখানে ক্লাস্টারিং আছে। এই যে পুরো ডেটা, এই ডেটার ভেতরে দুইটা অ্যালগোরিদম থাকে, মানে আনসুপারভাইজ মেশিন লার্নিংয়ের দুইটা প্রকারভেদ হয়। আমরা কিন্তু যখন সুপারভাইজ মেশিন লার্নিং করেছিলাম ওইখানেও দুইটা ছিল, ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন। আর আনসুপারভাইজ মেশিন লার্নিংয়ের ভেতরেও দুইটা আছে ভাগ করা, একটা হচ্ছে ক্লাস্টারিং আর একটা হচ্ছে ডাইমেনশনারিটি রিডাকশন। এখন নামটা শুধু মনে রাখতে বলছি আমি, বেশি গভীরে যাতে বলি নাই, যাতে কমপ্লেক্স না হয়ে যায় জিনিসটা। ডেটাকে স্বাভাবিক গ্রুপে ভাগ করা ক্লাস্টারিংয়ের যেটা কাজ, ডেটাকে স্বাভাবিক গ্রুপে ভাগ করা, যেমন গ্রাহক রেকমেন্ডেশন, সরি, গ্রাহক সেগমেন্টেশন, তারপরে জনসংখ্যা বিশ্লেষণ, এরপরে ডকুমেন্ট থিঙ্কিং। এই ধরনের অনেক কিছু আছে যেগুলো যখন প্র্যাকটিক্যালি কাজ করবো বুঝতে পারবেন। ডাইমেনশনারিটি রিডাকশন কি জিনিস, ফিচার সংক্ষিপ্ত করে দ্রুত করা। ফেসার কি, ফেসার হচ্ছে আপনার এইখানে যে আমাদের প্রশ্নগুলো থাকে বা পুরো যে ডেটা সেটটা থাকে, ওই ডেটা সেটটাকে একটু সংক্ষিপ্ত করা যায়। ধরেন হাজার হাজার কলামকে বা হাজার হাজার রোকে বিভিন্ন ধরনের মাধ্যমে একটু ছোটোখাটো করা যায় বা একটু কম্প্রেস করা যায়, যাতে ওইটা একটু ছোটোখাটো হয়ে যায় এবং ফিচার সংক্ষিপ্ত হয়ে যায়।
এবং দ্রুত কাজ করে। যত বেশি ডেটা হবে মডেল তত বেশি কমপ্লেক্স বা ভারী হয়, এটাই স্বাভাবিক। পিসিএ দিয়ে ডেটা সংক্ষিপ্ত করা। পিসিএ একটা মেথড আছে, সেটা ব্যবহার করে ডেটাকে সংক্ষিপ্ত বা ছোটোখাটো করা হয় অনেক বড় বড় ডেটাকে। তারপরে 3D থেকে 2D ভিজুয়ালাইজেশন, এটা থার্ড ডাইমেনশনাল ডেটা, এগুলো এখন বোঝা লাগবে না, শুধু মনে রাখেন। থার্ড ডাইমেনশনাল মানে হচ্ছে বহুমাত্রিক ডেটা থাকে, যেগুলোকে 2 ডাইমেনশনে বিভক্ত করা যায়। এরপরে নয়েজ কমানো, ডেটার ভেতরে অনেক নয়েজ থাকে, সেগুলোকে কমানো যায়। তারপরে হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। কে মিনস ক্লাস্টারিং বলতে কি বোঝায়? ডেটাকে কেটি গ্রুপে ভাগ করার পদ্ধতি। কে মানে হচ্ছে একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছি, আপনারা জানেন যে ভেরিয়েবল কি, যার মান বারবার পরিবর্তন হয়। সহজে বোঝার জন্য আপনারা যখন বীজগণিত বা এই ধরনের ম্যাথ করেছেন তখন এক্স এর মান চেঞ্জ করেছেন। এক্স এর মান কিন্তু সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। মানে বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এক্স এর মান বিভিন্ন রকম বের হয়। তো ওইটা কিন্তু পরিবর্তনশীল, যেটাকে আপনি একটা ভেরিয়েবল বলতে পারেন। এইখানে কেও একটা ভেরিয়েবল যেটার মান পরিবর্তনশীল। কেটি গ্রুপে ভাগ করার পদ্ধতি। প্রতিটি গ্রুপের একটি কেন্দ্র বা সেন্ট্রয়েড থাকে। প্রতিটি পয়েন্ট সবচেয়ে কাছের সেন্ট্রয়েডে যোগ হয়। বুঝতে পারতেছেন? মানে এইটা দিয়ে আমরা যখন ট্রেন করি, এই মডেলকে যখন আমরা ডেটা দিয়ে ট্রেন করি, তখন বিভিন্ন ধরনের ক্লাস্টারে বা বিভিন্ন ধরনের সেক্টরে বিভিন্ন ডেটা বিভক্ত হয়ে তার জায়গা দখল করে রাখে। এবার নতুন কোনো একটা ডেটা যখন দেওয়া হয়, তার বিহেভিয়ার, তার আচরণ বা তার চেহারার উপরে ভিত্তি করে তার সবথেকে কাছের যে প্রতিবেশী বা সবথেকে কাছের যে আপনি বলতে পারতেছেন যে সেন্ট্রয়েড থেকে প্রতিটা পয়েন্ট সবচেয়ে কাছের যে সেন্ট্রয়েড যোগ হয়, মানে সবচেয়ে কাছের নেইবারের সঙ্গে যোগ হয়, এবং সেইটাই হচ্ছে কে মিনস ক্লাস্টার। মানে পুরোপুরি বিষয়টা এরকম না, মানে আমি আপনাদের ভিজুয়াল করানোর জন্য এটা বলতেছি। যখন প্র্যাকটিক্যাল করব তখন কোড দেখলে বুঝতে পারবেন, ওইখানে যে ভিজুয়ালাইজেশনগুলো করা হবে ওইগুলো দেখলে বুঝতে পারবেন। আসলে এগুলো টেক্সট দেখে ওইভাবে ক্লিয়ারলি বোঝা যায় না, আর বোঝানো সম্ভব না। শুধু নামগুলো মনে রাখেন যে এইটার আন্ডারে এইটা হয়। কে মিনস ক্লাস্টারিং কিন্তু আনসুপারভাইজ মেশিন লার্নিংয়ের আন্ডারে পড়ে। এইখানে কোনো উত্তর থাকে না, শুধু প্রশ্নই থাকে, তার ভেতর থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা হয়। হ্যাঁ, তারপরে যদি আমরা ডিবিএসসিএন, ডিবিএস স্ক্যান, যেটাকে ক্লাস্টারিং বলা হয়েছে, ডিবিএস স্ক্যান ক্লাস্টারিং, এইটাও ওই একই ধরনের একটা জিনিস। ঘনত্ব মানে ডেনসিটি ভিত্তিক ক্লাস্টারিং, যেখানে ডেটার ঘনত্বের উপরে ভিত্তি করে মডেলটা তৈরি হয়। কোনো কে নির্ধারণ লাগে না। ওই আগে যেটা ছিল ভেরিয়েবল, ভেরিয়েবলের কে এর একটা নির্দিষ্ট মান ছিল, যে মানটা পরিবর্তনশীল, যেটাকে পরিবর্তন করা যায়। কিন্তু এইখানে ঘনত্ব ডেনসিটি যেটা, এইটাতে কিন্তু আপনার কোনো কে নাই, মানে কে এর মান পরিবর্তন করা ম্যানুয়ালি বা কে এর মান পরিবর্তন করা লাগে এরকম কিছু হয় না। ঘন জায়গায় পয়েন্টগুলো একসাথে যোগ হয়। ঘনত্ব অনুযায়ী ঘন জায়গায় পয়েন্টগুলো একসাথে যোগ হয়, বিষয়টা এরকম। এখানে দুইটা প্যারামিটার টিটার অনেক কিছু বলা আছে, এগুলো নিয়ে আমরা এখন পড়বো না, এগুলো পড়লে মাথা ঠিক থাকবে না, তাই আপাতত সামনের দিকে চলে যাই। তারপর হচ্ছে প্রিন্সিপাল কনসেপ্ট অ্যানালাইসিস, পিসিএ। আমরা একটু আগে পিসিএ নামের একটা শব্দ কিন্তু পড়ছিলাম আনসুপারভাইজ লার্নিংয়ে, ওই স্লাইডে পিসিএ ছিল। তো পিসিএর এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা একটু আমরা পড়বো। বেশি সংখ্যক ফিচার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার বেছে নেওয়া, ডেটা সংক্ষিপ্ত করে কিন্তু তথ্য হারায় না। এই পিসিএ এমন একটা মেথড, যার মানে হচ্ছে ধরুন অনেকগুলো ডেটায় কলাম আছে, ধরুন 50টা কলাম আছে। তো 50টা কলামকে 2টা 3টা কলামে কিন্তু কম্প্রেস করে নিয়ে আসা সম্ভব, কিন্তু কোনো ডেটা হারাবে না। 50টা কলামে আমরা ফেলাই দিয়ে আমরা 2টা 3টা কলামে নিয়ে আসবো, কিন্তু এইটা কিন্তু কোনো ডেটা হারাবে না বা কোনো ডেটা লস হবে না। ফেলাই দিচ্ছি তারপরেও ডেটা লস হবে না। এরকম একটা বিশেষ পদ্ধতি, যেটা খুবই পাওয়ারফুল। এটা কিভাবে কাজ করে? সবচেয়ে বেশি ভেরিয়েশন, পরিবর্তন ধরে রাখে, নতুন অস্থি তৈরি করে। উদাহরণ 100টি ফিচার, 10টি প্রিন্সিপাল কনসেপ্ট, তথ্য হারায় না, শুধু সংক্ষিপ্ত হয়। মানে 100টা কলাম ছিল, সেখান থেকে আমরা শুধুমাত্র 10টা কলামে রূপান্তরিত করেছি। তাহলে বুঝতে পারতেছেন 90টা ফেলাই দিছি, কিন্তু কোনো ডেটা লস হয়নি, সব ডেটাকে আমরা সংরক্ষণ করতে পেরেছি। ব্যবহার কি এগুলো এখন বুঝবেন না, বাদ দিয়ে সামনে চলে যাই। তারপর হচ্ছে এই স্লাইডে আমরা হায়ারার্কিয়াল ক্লাস্টারিং নামে আরও একটা অ্যালগরিদম দেখতে পাচ্তেছি। এটাও অবশ্যই আনসুপারভাইজ মেশিন লার্নিং আন্ডারে পড়বে। এইখানে গাছের মতো করে, মানে আগে কিন্তু আমরা সুপারভাইজ মেশিন লার্নিংয়ে পড়ছিলাম ডিসিশন ট্রি, এখানে অনেকটা সেরকম গাছের মতো করে ডেনড্রোগ্রাম ক্লাস্টার তৈরি করে। একবার ক্লাস্টার তৈরি হলে আর পরিবর্তন করা যায় না। তো বিষয়টা এরকমই, এটাও একটা অ্যালগরিদম যেটা আনসুপারভাইজড মেশিন লার্নিং আন্ডারে পড়ে, এটাও আমরা শিখব।
এটা সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে, তবে সেগুলো আপনারা এখন বুঝবেন না, তাই পড়ার কোনো দরকার নেই। এগুলো অনেক ডিপ বা হার্ড, এই কারণে আমরা এগুলোকে স্কিপ করতেছি, শুধু নামগুলোকে মনে রাখার চেষ্টা করতেছি এবং বোঝার চেষ্টা করতেছি কি কি ধরনের মেশিন লার্নিংয়ের আন্ডারে কি কি ধরনের অ্যালগোরিদম থাকে, সেটাই, অন্য কিছু না। এরপরে বলেছে ডিপ লার্নিং। এখন ডিপ লার্নিংয়ের পরিচিতি, যেহেতু আমরা মেশিন লার্নিংয়ের কনসেপ্টগুলো থেকে চলে এসেছি, মেশিন লার্নিং কনসেপ্ট শেষ, ওই যা কিছু দেখেছি আমরা সেই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখবো সামনে যখন কোর্স চলমান থাকবে। এরপরে যখন আমরা ডিপ লার্নিংয়ে যাব, সেখানে কি কি থাকবে সেগুলো সম্পর্কে খুবই সামান্য বা একটা ছোট্ট ধারণা এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মস্তিষ্কে নিউরনের অনুকরণে তৈরি কৃত্রিম স্নায়ু সংযোগ, নিউরাল নেটওয়ার্ক। ডিপ লার্নিংয়ের মূল ভিত্তি নিউরাল নেটওয়ার্ক, আপনারা জানেন চ্যাট জিপিটি, গুগল জেমিনি বা অন্যান্য যে কোনো এআই নিউরাল নেটওয়ার্কের উপরে কাজ করে। এবং এটা কিন্তু মানুষের মস্তিষ্কের অরিজিনাল ব্রেনের ভেতরে যে নিউরন বা স্নায়ুতন্ত্র আছে তার গঠনের উপরে ভিত্তি করে সেখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। একাধিক লুকানো স্তর থাকে যেটাকে হিডেন লেয়ার বলা হয়, এবং এটা হচ্ছে ডিপ লার্নিংয়ের প্রধান একটা স্ট্রাকচার আপনি বলতে পারেন। এটার একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন আমাদের এখানে দেওয়া আছে। তার আগে আমরা এই তিনটি স্তর পড়ে নিই, তাহলে এটা ভালো বুঝতে পারবো। ইনপুট, ডেটা গ্রহণ করা, ছবি হতে পারে, টেক্সট হতে পারে, অথবা অডিও হতে পারে। যেমন এআইকে আপনি ছবিও পাঠাতে পারেন, মেসেজও লিখে পাঠাতে পারেন, অডিও ভিডিও অনেক কিছুই পাঠান আপনি। এরপরে লুকানো ফিচার, যখন আমরা ইনপুট দেই কোনো ডেটাকে, তখন লুকানো ফিচার শেখে, বা ওই লুকানো যে ফিচার বা নিউরাল নেটওয়ার্ক ওইটার ভিতরে সব কিছু প্রস্তুত হয়, আরও স্তর আরও জটিল, সেগুলোকে শিখতে থাকে ওই নতুন ডেটার উপর ভিত্তি করে। আমরা যে ডেটা দিয়ে এটাকে ট্রেন করি সেগুলোকে ব্যবহার করে সেই হিডেন লেয়ারগুলো তৈরি করে, বা হিডেন লেয়ারের ভেতরে সেই তথ্যগুলোকে শিখতে থাকে, বা ওই নিউরাল নেটওয়ার্ক ওইটার উপরে সব কিছু শিখতে থাকে। এরপর আউটপুট, চূড়ান্ত ফলাফল আমাদেরকে পাঠায়। ওভারফিটিং বলতে কিছু বোঝানো হয়েছে। ওভারফিটিং বলতে বোঝায় এমন কোনো মডেল যেটা শিখিছে খুব ভালো কিন্তু অ্যান্সার দিতে পারে না, সে বইটই পড়ে সব কিছু মুখস্থ করে ফেলাইছে কিন্তু পরীক্ষায় বসতেই সব কিছু সে ভুলে যায়। আর ফিটিং মডেল আছে যেগুলো কিছুই শেখে না, কিছুই পারে না, সারাদিন পড়ে কিন্তু কোনো কাজ হয় না, এরকম কিছু আন্ডার ফিটিং মডেল আছে। আর নর্মালাইজেশন বা নর্মাল মডেল মানে হচ্ছে আপনার যে মডেলগুলো নর্মাল, যেরকম পড়িছে সেরকম শিখিছে, সেরকম ঠিকঠাক মতো আউটপুটও দিতে পারতেছে। এটার ভিজুয়ালাইজেশন এরকম যে এইটা হচ্ছে ইনপুট, আমরা ডেটাকে ইনপুট দিছি, সে তার লুকানো স্তর বা নিউরাল নেটওয়ার্কের ভেতরে যে সব কিছু প্রসেস করেছে, বুঝতে পেরেছে, এরপর আউটপুটে সে অ্যান্সার দিছে। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তারপর হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, যেটাকে সিএনএন বলা হয়। সংজ্ঞা, ছবি বিশ্লেষণের জন্য বিশেষভাবে তৈরি ফিল্টার দিয়ে ছবির বিভিন্ন ফিচার, প্রান্ত, রং, আকৃতি বের করে। এখন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এআইগুলো কিভাবে একটা ছবি বোঝে। আমি তো, তার তো চোখ নাই, তাহলে সে ছবি কিভাবে বোঝে? এটা একটা ফিল্টারের মাধ্যমে কাজ করে। যখন আমরা কোনো একটা ছবি দেই, সেই ছবিটা একটা বিশেষ ফিল্টার প্রোগ্রামে যায়, এবং এই ফিল্টার প্রোগ্রাম তাকে রং, আকৃতি, প্রকার এগুলো বুঝায় দেয়, মানে ওইটার ভেতরে এটা প্রসেস হয়। এরপরে ফিচার ম্যাপ, মানে ফিচার ম্যাপের মাধ্যমে হচ্ছে ওই বিষয়গুলোকে সে বুঝতে পারে, বা কোনটা কী জিনিস এটার একটা ফিল্টারিং করে সে চিনতে পারে। তারপরে ক্লাসিফায়ারের মাধ্যমে পুরো জিনিসটাকে প্রসেস করে সে বোঝার পরে এটার একটা আউটপুট দিতে পারে। কিভাবে কাজ করে? ছবির উপর ছবির উপর ফিল্টার ঘোরায়, তখন সে প্রান্ত, প্রান্ত মানে বুঝতে পারছেন, ছবির পাশ মানে যেগুলো হচ্ছে একেবারে ছবির শেষ প্রান্ত বা পাশ, ওইগুলোকে বুঝতে পারে। রং, তারপরে প্রকৃতি, এগুলো শনাক্ত করতে পারে। এরপর ধীরে ধীরে জটিল ফিচার তৈরি করে। যখন আমরা মডেল ট্রেন করি ছবির উপরে ভিত্তি করে, তখন সে এই একই পদ্ধতির মাধ্যমে ছবি যায়, ফিল্টারিংয়ের মাধ্যমে ফিচার ম্যাপ, ক্লাসিফায়ার, এই ক্লাসিফায়ারের মাধ্যমে সে বিষয়গুলোকে শনাক্ত করে ক্লাসিফাই করে। তারপরে ধীরে ধীরে জিনিসগুলোকে তার নিউরাল নেটওয়ার্কে যুক্ত করে প্যাটার্নগুলো সে শিখে নেয়। রং টং থেকে সব কিছু অন্য যা কিছু আছে, আকার প্রকৃতি সব কিছু এইভাবে সে শিখে নেয়। ব্যবহার, ছবি শনাক্তকরণ, যেমন ফেস রিকগনিশন, তারপরে সেলফি ফিল্টার, এরপরে মেডিকেল ইমেজিং, অথবা সেলফ ড্রাইভিং কার, মানে যে গাড়িগুলো একা একা চলতে পারে কোনো মানুষ ছাড়া, সেই ধরনের জায়গায়। আর ফেস রিকগনিশন মানে ধরুন আপনার মোবাইলে যে ফেস আনলকিং সিস্টেমটা আছে, বা ফেস আনলকিং ডোর টোর বিভিন্ন জিনিস হয়, সেই সব জায়গায় এই ফেস রিকগনিশন সিস্টেমটা কাজে লাগে। এরপরে আরএনএন ও এলএসটিএম। আরএনএন ও এলএসটিএম এইগুলো কিন্তু ডিপ লার্নিংয়ের একটা পার্ট। আমরা কিন্তু ডিপ লার্নিং পড়তেছি এখানে। আমি আপনাদের বলেছি যে এটা ডিপ লার্নিংয়ের পরিস্থিতি, এটা মনে রাখেন। সিকোয়েন্স মডেলিং, এখানে আরএনএন এবং ডিপ লার্নিংয়ের যে লেখাগুলো এখানে আছে এগুলো আমরা হালকা একটু পড়বো যতটুকু বুঝতে পারি। সময়ক্রম বা সিরিজ ডেটা বিশ্লেষণের জন্য তৈরি করা, আগের তথ্য মনে রেখে
আগের তথ্য মনে রাখে যাতে পরবর্তী উত্তর আরও সঠিক হয়। এখন আগের তথ্য মনে রাখে বলতে কি, আপনি নিশ্চয়ই দেখেছেন ChatGPT-কে যদি আপনি বলেন যে, "তুমি কেমন আছো? আমি এরকম আছি। তাহলে আমাকে এই প্রশ্নের উত্তরটা দাও।" আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, তার উত্তরটা দিল। এখন আপনি বললেন, "না, আমার উত্তরটা পছন্দ হয়নি। আমি অন্যরকম একটা উত্তর চাই।" ও কিন্তু আগের কথা মনে রাখছে যে আপনি আগে কি প্রশ্ন করিলেন, তার উপর ভিত্তি করে নতুন আরেকটা উত্তর জেনারেট করতেছে। এইটাকে হচ্ছে পূর্বের কথা মনে রাখা বলে। মানে মেমোরিতে সেভ থাকা বলে। এটা RNN দিয়েও করা যায়, LSTM দিয়েও করা যায়। এখন RNN যে মডেল, এটাতে একটা সমস্যা আছে। প্রতিটি ধাপে আগের তথ্য মনে রাখে। কিন্তু দীর্ঘ সিরিজে যেমন ১০০ শব্দের বাক্য ভ্যানিশিং গ্রেডিয়েন্ট সমস্যা হয়, আগের তথ্য মনে রাখতে পারে না। এখন এই কঠিন কথা মনে রাখার দরকার নেই। সহজ কথা হচ্ছে, ধরুন ১০০ শব্দ পর্যন্ত সে পূর্বের কথা মনে রাখতে পারে। কিন্তু ১০০ শব্দের বেশি হলে আর মনে রাখতে পারে না। যতক্ষণ ১০০ শব্দের কথার ভেতরে থাকে ততক্ষণ সে মনে রাখতে পারে। কিন্তু ১০০ শব্দের বেশি হয়ে গেলে সে পুরনো সকল কথা ভুলে যায়। এইটাই হচ্ছে মেইন সমস্যা এই RNN মডেলের। এইটাকে সুন্দর করে আরও মডিফাই করা হইছে, এটাকে আরও উন্নত করা হইছে এবং তার মাধ্যমে নতুন তৈরি করা হয়েছিল LSTM, যেটার পূর্ণ নাম হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। এইটা আমাদের ব্রেনের মতো কাজ করে অনেকটা। যেমন আমাদের একটা শর্ট টার্ম মেমোরি থাকে যেখানে আ শর্ট টার্ম মেমোরিগুলো সেভ হয় এবং একটা লং টার্ম মেমোরি থাকে যেখানে পুরনো সকল কথাগুলো বা অনেক সময় হয়ে গেলে সেটা মনে থাকে যেখানে, সেই মেমোরি এর মতো। RNN এর পূর্ণরূপ কিন্তু আমরা পড়ি নাই, যেটাকে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আর LSTM হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। ২ টার নাম একটু মনে রাখেন। একটা হচ্ছে RNN আর একটা হচ্ছে LSTM। এখন RNN এর এটা উন্নত সংস্করণ, এটা আমি আপনাদের বলছি। ৩ টি গেট ৩ টি গেট থাকে। ফরগেট, ইনপুট, আউটপুট দিয়ে কি মনে রাখবে ও কি ভুলে যাবে সেটা নির্ণয় করে। মানে এটা আমাদের ব্রেনের মতো। আমাদের ব্রেন যেমন কোন কথা মনে রাখা উচিত, কোনটা মনে থাকবে কত সময়, কবে ভুলে যাব, এরপরে হচ্ছে কোনটা আউটপুট দিতে হবে, কখন কোনটা আমাদের লং টার্ম মেমোরি থেকে শর্ট টার্মে নিয়ে আসতে হবে আউটপুটের জন্য, এই জিনিসগুলো সে ডিসাইড করতে পারে। এই কারণে এখানে বলা হয়েছে যে সে কোনটা রেখে দিতে হবে, কোনটা ভুলে যেতে হবে, এটাকে সে ডিসাইড বা নিয়ন্ত্রণ করতে পারে। এটা খুবই উন্নত মানের একটা মডেল, যেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। এটাই হচ্ছে এটার পূর্ণ নাম, LSTM মডেল। ব্যবহার কোথায়, কোথায় ব্যবহার হয় সে বিষয়ে আমরা যদি কথা বলি, এটা ভাষা অনুবাদে Google ট্রান্সলেটের মতো যে সকল সফটওয়্যার বা আছে, এগুলো আছে, সেখানে এটা ব্যবহার করা হয়। চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ChatGPT বা এই ধরনের চ্যাটবটও ব্যবহার করা হয়। LSTM মডেল আসলে বিভিন্ন চ্যাটবটের সঙ্গেও ব্যবহার করা হয়। এরপরে মার্কেটের পূর্বাভাসের জন্য এই ধরনের মডেল ব্যবহার করা হয়। এরপরে ধরুন মিউজিক ও সঙ্গীত জেনারেশন, আমরা যে AI ব্যবহার করে মিউজিক তৈরি করি বা গান তৈরি করি, এই ধরনের জায়গায়ও কিন্তু এই LSTM মডেল বা RNN মডেল ব্যবহার করা হয়। সাধারণত LSTM মডেল ব্যবহার করা হয়, কারণ RNN মডেলে তো বেশ একটা বড়সড় দুর্বলতা আছে, আপনাদের আমি বলছি। তারপরে হচ্ছে স্পিচ রিকগনিশন। স্পিচ রিকগনিশন মানে হচ্ছে যে আমাদের মোবাইল যে কথা বলে বা আউটপুট দেয়, যখন আপনি AI এর সঙ্গে কথা বলেন, তখন ও কিন্তু স্পিচ রিকগনিশন মডেলের মাধ্যমে বা স্পিচ রিকগনিশন সিস্টেমের মাধ্যমে কথা বলে। তো সেই সব জায়গায়ও LSTM-কে কাজে লাগে। বিভিন্নভাবে কাজে লাগে, কিভাবে লাগে সেগুলো যখন আমরা করব তখন জানতে পারবো। এরপর হচ্ছে ডিপ লার্নিং বনাম মেশিন লার্নিং। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের ভিডিওতে। এখন আমাদের বুঝতে হবে ডিপ লার্নিং কী জিনিস এবং মেশিন লার্নিং কী জিনিস। এই ২ টার ভেতরে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, একটা হিউজ পার্থক্য আছে। এটা যদি আপনি না বোঝেন তাহলে অনেক ভুল করতে পারেন। আপনি ভাববেন যে ChatGPT-ও একটা মেশিন লার্নিং মডেল, আবার ধরুন হাউস প্রাইস প্রেডিকশন মডেলও একটা আপনার ডিপ লার্নিং মডেল, এরকম। বিষয়টা এরকম না। ডিপ লার্নিং AI আলাদা জিনিস, মেশিন লার্নিং AI আলাদা জিনিস। এখানে ভালো করেই লেখা আছে যে ফিচার ম্যানুয়ালি দিতে হয়, ফিচার নিজেই শেখে। তার মানে মেশিন লার্নিং মডেলকে আমরা যখন কোনো কিছু শিখাই, সে তো একটা ডেটার উপরে ভিত্তি করে একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট কাজের জন্য সে প্রস্তুত হয়। কিন্তু ফিচার নিজেই শেখে, এর মানে হচ্ছে এই ডিপ লার্নিং এত বেশি অ্যাডভান্স, যখন তাকে আমরা কোনো ডেটা দিয়ে শেখাই, সে আসলে সেটা মানুষের মতো করেই শেখে। সে আসলে লজিক, প্যাটার্ন এইগুলো খুঁজে বের করে অ্যান্সার জেনারেট করে শুধুমাত্র এরকম না। সে মানুষের মতো করে সেই জিনিসটাকে ভালো করে শিখে নেয়। এরপরে ছোট ডেটা সেটে কাজ করে। মেশিন লার্নিং মডেল কিন্তু সামান্য ছোট ডেটা সেটেও কাজ করে। এই মেশিন লার্নিং মডেলগুলো আপনার খুবই কম পাওয়ারফুল যেসব কম্পিউটার, ধরুন 4 জিবি র্যাম আছে, একটা সিপিইউ আছে রাইজেনের
3000 সিরিজের কোনো একটা সিপিইউ আছে, তারপরেও আপনি মেশিন লার্নিং মডেল তৈরি করতে রান করতে পারবেন। এমনকি আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল বা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে, এটাতেও কিন্তু মেশিন লার্নিং মডেলগুলোকে তৈরি করা যায় বা প্রোগ্রাম করা যায়। এই যে ডিপ লার্নিং যে মডেলগুলো, এইগুলো অনেক বড় ডেটা থাকে, বিশাল পরিমাণে ডেটা লাগে, ছোট ডেটা দিয়ে কাজ হয় না। ডিপ লার্নিং মডেলে অনেক বেশি ডেটা, অনেক বড় ডেটা লাগে, 1000+ স্যাম্পল লাগে। মানে 1000+ বলতে আসলে 1000-এর বেশি স্যাম্পল থাকে এরকম না, আরও অনেক বেশি থাকে। এই ডিপ লার্নিং মডেল ট্রেন করতে গেলে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা লাগে একটা পারফেক্ট ডিপ লার্নিং মডেল তৈরি করতে, এবং আপনার আমার নর্মাল কম্পিউটারে এটা করা যায় না। বিশাল বিশাল জিপিইউ, বিশাল বিশাল সিপিইউ এবং সার্ভার টাইপের বড় বড় কম্পিউটার লাগে, যেমন এনভিডিয়া সুপার কম্পিউটারটার এইগুলো লাগে। এগুলো ব্যবহার করে ডিপ লার্নিং মডেলকে ট্রেন করতে হয়। কিন্তু মেশিন লার্নিং মডেল আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের ভেতরেও ট্রেন করানো যায়। কম কম্পিউটিং পাওয়ার লাগে, এটা আমি এইমাত্রই বললাম। আপনার সাধারণ মোবাইল ফোনেও আপনি ট্রেন করাতে পারবেন, নর্মাল কম্পিউটার থাকলেও পারবেন। আর বেশি কম্পিউটিং পাওয়ার লাগে, জিপিইউ তো লাগবেই মাস্ট। বিশাল আকারের গ্রাফিক্স কার্ড না থাকলে আপনি ট্রেনিং করাতে পারবেন না। তবে এমন না যে সাধারণ মানুষ মডেল ট্রেন করাতে পারে না, পারে। যদি একটু বেশি ভালো কম্পিউটার হয়, 5-7 লাখ টাকার কম্পিউটার যেগুলো থাকে, ওইগুলো দিয়ে কিন্তু আসলে ডিপ লার্নিং মডেলও ট্রেন করানো যায়। ধরুন অনেক র্যাম লাগে, 50-90-এর মতো জিপিইউ টিপিউ থাকলে টুকটাক ট্রেন করানো যায়। সহজ বোঝা ও ব্যাখ্যা। মেশিন লার্নিং মডেল কিন্তু বোঝাটা অনেক সহজ, এটার ব্যাখ্যাও অনেক সহজ। যখন আমরা প্র্যাকটিক্যাল করব, এটা খুব সহজে বুঝতে পারবেন। কিন্তু যখন আমরা আস্তে আস্তে জটিল বা ডিপ লার্নিংয়ের দিকে চলে যাব, তখন কিন্তু বিষয়টা অনেক কঠিন হতে শুরু করবে, এবং এটা আসলেই অনেক জটিল একটা প্রক্রিয়া। এবং এটা জটিল হলেও খুবই শক্তিশালী, মেশিন লার্নিংয়ের থেকে অনেক বেশি শক্তিশালী। দ্রুত ট্রেনিং হয়, কিন্তু ডিপ লার্নিং অনেক ধীরে ধীরে ট্রেনিং হয়, মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও বড় বড় চ্যাট জিপিটি বা এরকম মডেলগুলো ট্রেনিং করানো হচ্ছে। খুবই অল্প সময়ে মেশিন লার্নিং মডেল ট্রেন করানো যায়। মেশিন লার্নিং মডেলের কিছু উদাহরণ আমরা আগেই দেখে এসেছি, ফরেস্ট, কেএনএন, তারপরে এসবিএম, ডিসিশন ট্রি ইত্যাদি। আর যদি ডিপ লার্নিংয়ের উদাহরণ দেখি, যেগুলো আমরা আগেই দেখে এসেছি, কেএনএন, আরএনএন, এলএসটিএম, ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার মডেল হচ্ছে যে গুগলের টেনসরফ্লো ব্যবহার করে তৈরি করা হয় যে ট্রান্সফর্মার মডেলগুলো, যেমন চ্যাট জিপিটি বা আহ, বলতে পারেন যে গুগল জেমিনি। এটার আরও একটা অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে আপনার পাইটর্চ বা টেনসরফ্লো, এগুলো ব্যবহার করেও তৈরি করা যায়, ট্রান্সফর্মার মডেল যেগুলোকে বলা হয়। এখন হচ্ছে একটি এমএল প্রজেক্টের ধাপ। আমরা একেবারে লাস্টের দিকে এসে দেখব একটা এমএল প্রজেক্টের ধাপগুলো আসলে কি কি হয়। সমস্যা চেনা। আপনি কেন একটা মেশিন লার্নিং মডেল বানাবেন? একটা সমস্যা সমাধানের জন্যই অবশ্যই বানাবেন, কোনো একটা কাজকে দ্রুত ফাস্টার করার জন্য। এআই এর কাজ তো আমাদের কোনো কাজকে দ্রুত বা ফাস্টার করা। তো এমএল মডেল যেহেতু আপনি বানাচ্ছেন, কোন কাজের জন্য বানাবেন, আপনার সমস্যাটা কি, সেটাকে আগে খুঁজে স্পষ্ট করতে হবে। এরপর ডেটাকে সংগ্রহ করতে হবে। আপনার ওই সমস্যা সমাধানের জন্য ওই সংক্রান্ত সকল ডেটাকে সংগ্রহ করে, ঐতিহাসিক সমস্ত ডেটাকে সংগ্রহ করে আপনাকে ডেটা সেট প্রস্তুত করতে হবে। তারপরে ডেটা প্রস্তুতি করতে হবে, মানে ডেটা পরিষ্কার করা বা ডেটার ভেতরে কোনো সমস্যা থাকলে সেগুলোকে ঠিকঠাক করা। এরপরে মেশিন লার্নিং মডেলের ট্রেইনের জন্য সেটাকে ঠিকঠাক মতো চেক করে মডেল নির্বাচন করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যে সমস্যার সমাধানের জন্য মডেলটাকে তৈরি করবেন, মডেলের তো আমরা অনেকগুলো অ্যালগোরিদম পড়লাম, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কেএনএন, অনেকগুলো অ্যালগোরিদম। এখন আপনার জন্য ঠিক কোন অ্যালগোরিদমটা লাগবে সেটাকে বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এবং সেই অ্যালগোরিদমে আপনাকে প্রোগ্রাম লিখতে হবে। এরপর অবশ্যই আপনাকে ট্রেনিং করতে হবে। যখন আপনার প্রোগ্রাম লেখা হয়ে যাবে, তখন আপনি রান করে সেটাকে ট্রেনিং করবেন। এরপর আপনাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন মানে সম্পূর্ণ ট্রেনিং শেষ হওয়ার পরে আপনি নিজে নিজে সেটাকে টেস্ট করবেন, যে আপনি তো এটাকে তৈরি করলেন, তাকে শেখালেন, সে কেমন শিখলো। এটাকে আপনি টেস্ট করে পরীক্ষা করে দেখলেন, না এটা খুব ভালো শিখেছে অথবা খুব খারাপ শিখেছে বা ঠিকঠাক মতো শিখতে পারেনি, এই সিদ্ধান্তে আপনাকে পৌঁছাতে হবে। তারপরে টিউনিং করতে হবে। যখন আপনি দেখবেন এটা আসলে খুব একটা ভালো হয়নি বা ভালো হয়েছে, আরেকটু ভালো করতে হবে, এইসব সময় আপনি ওটাকে টিউনিং করতে পারেন বা আরেকটু ভালোভাবে শেখাতে পারেন। এটাকে টিউনিং বলা হয়, যেটাকে প্যারামিটার অপটিমাইজেশন বা হাইপার প্যারামিটার টিউনিং, এরকম অনেকগুলো কনসেপ্ট আছে। সেগুলো ব্যবহার করে আমরা মডেলের পারফরমেন্স বা মডেলকে আরও একটু উন্নত করতে পারি, যাতে সে আরেকটু ভালো কাজ করে। এরপরে আছে ডেপ্লয়মেন্ট, ব্যবহারকারীর কাছে পৌঁছানো। মানে আপনি পুরো মডেলটা যখন তৈরি করবেন, তখন অবশ্যই আপনি সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত করবেন, বা সেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন, বা আপনি ফ্রিল্যান্সিং করেন, কোনো কাস্টমার বা আপনার কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করে দিবেন। এইটাই ডেলিভারি বা ডিপ্লয়মেন্ট বলা হয়। এরপরে প্র্যাকটিসের জন্য কিছু টিপস আছে। এখন প্র্যাকটিসের জন্য যে টিপসগুলো আছে, এগুলো এখন আপনাদের লাগবে না, বাট এগুলো আমি এখন আপনাদের শোনাবো। কেন শোনাবো? যেহেতু এখানে আমি শুধু আপনাদের শেখাচ্ছি না, আমরা একসাথে কাজ করতেছি।
আমি একা আপনাদের শেখাবো তাই না, আপনারাও আমাকে শেখাবেন, আমাদের কমিউনিটিতে আপনি থাকবেন, এমনকি প্রত্যেককে সাহায্য করবেন, নিজেরা আরও বেশি নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন, শুধুমাত্র আমার ভিডিও থেকে না, সব জায়গা থেকে। এই কারণে আপনাদের আমি শুধু একটা রোড ম্যাপ বলে দিতে পারি আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন। পাইথন এবং তার যে অ্যালগোরিদমগুলো আছে, সাইকিট-লার্ন, এই ধরনের যে সকল অ্যালগোরিদম বা কনসেপ্টগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে। তার মানে প্রথমে আপনাকে পাইথন শিখতে হবে, তারপরে বিভিন্ন অ্যালগোরিদম, এমএল এগুলো কি সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, শিখতে হবে। অবশ্যই আমাদের সাথে থাকলে শিখতে পারবেন, আমাদের কমিউনিটিতে থাকলে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও এক্সট্রা তো আপনাকে আরও শিখতে হবে। আমরা যতটুকু দেখাই দেবো তার বাইরে কি আপনার প্রয়োজন হবে না? আপনার বেশি নলেজ লাগবে না? অবশ্যই আপনি শিখবেন। ক্যাগেলে ডেটাসেট নিয়ে কাজ করা, এগুলো আপনাদের শিখতে হবে। ক্যাগেল এমন একটা জিনিস যেটা মেশিন লার্নিং যারা বা এআই নিয়ে কাজ করে তাদের জন্য তৈরি করা হয়েছে। অনেকটা ফেসবুকের যেমন একটা সোশ্যাল মিডিয়া, ওইটাও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের জন্য একটা সোশ্যাল মিডিয়া আপনি বলতে পারেন। এটা নিয়ে আমরা কাজ করব। এইখানে কিভাবে কি করতে হয় সেটা আমরা শিখব। প্রতিটি অ্যালগোরিদম হাতে কোড করতে হবে। আপনি অ্যালগোরিদম হাতে কোড করবেন মানে নিজে নিজে কোড করে দেখতে হবে। ডেটা ভিজুয়ালাইজেশন শিখতে হবে। যখন আপনি ডেটা সেট প্রস্তুত করবেন, পরিষ্কার করবেন, সমস্যা দূর করবেন, তখন ডেটাকে ভিজুয়ালাইজ করা শিখতে হবে। যার জন্য আমরা বেশ কিছু লাইব্রেরি নিয়েও শিখব, যেমন ম্যাটপ্লটলিব, সিবর্ন, এগুলোকে আমরা সামনে শিখতে চলেছি। তারপরে প্রজেক্ট তৈরি করা, গিটহাবে প্রজেক্ট তৈরি করে আপলোড করা, পোর্টফোলিও তৈরি করা, সেখানে আমাদের প্রজেক্টগুলোকে রাখা, এগুলো আমরা অবশ্যই শিখব। তাছাড়া যখন আমাদের কোনো প্রবলেম হবে তখন আমরা অবশ্যই আমাদের কমিউনিটিতে প্রশ্ন করব, জানতে চাইবো, একে অপরকে সাহায্য করব, অথবা আমাদের আরও সহযোগিতা বেশি ভালো হবে যদি আমরা ইউটিউবে যে সমস্যাটা নিয়ে একটু ঘাটাঘাটি করি বা নতুন কিছু সেখান থেকে আরও শেখার চেষ্টা করি। তাহলে ইউটিউবে আমরা টিউটোরিয়াল দেখতে পারি বা আপনি দেখতে পারেন, সেখান থেকে শিখতে পারবেন। কনসেপ্টগুলো তো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, কি করতে হবে ধারণা, একটা রোড ম্যাপ, একটা গাইড এবং একটা টিউটোরিয়াল সহ আপনি শিখেই যাবেন। তবে 100% কখনো একটা ভিডিও দেখে বা সামান্য একটা ক্লাস করে সব কিছু শেখা যায় না। কিছু কিছু প্রবলেম থাকে, কিছু কিছু জিনিস নিয়ে নিজেরাও ঘাটাঘাটি করা লাগে, সেগুলো আপনাদের অবশ্যই করতে হবে, না হলে আপনি কোনোদিন শিখতে পারবেন না। যতই যেখানে যেই ভর্তি হন বা যাই করেন, এখানে তবু আমরা ফ্রিতে করাচ্ছি। আপনি ইউটিউবে যেয়ে সেই জিনিসগুলো সম্পর্কে দেখতে বা জানতে বা বুঝতে পারেন এবং আরও আপনার নলেজকে বেশি এক্সট্রা বাড়াতে পারেন। ভুল থেকে শেখা, আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট করবেন, বিভিন্ন ধরনের আমরা যখন কাজ করব তখন আপনার কাছে বিভিন্ন এরর আসবে, বিভিন্ন ভুল আসবে, এমন এমন এরর আসবে যে এরর কখনো কারোর সামনে আসে নাই, কমিউনিটিতে কেউ জানে না, খালি আপনার সামনেই আইছে। তখন এই বিষয়টা নিয়ে হয়তো কমিউনিটিতে আপনাকে অনেকে সাহায্য করবে বা আমিও করব বা আপনি নিজে চেষ্টা করবেন। তো এই সকল বিষয়গুলোকে চেষ্টা করে আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে রিসার্চ করাও বুঝতে হবে যে একটা সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয়, সেটা আপনি শিখতে পারবেন। পাবলিকে কথা বলো, পাবলিকে কথা বলো মানে আমাদের কমিউনিটিতে আসবেন, কথা বলবেন, যারা এগুলো নিয়ে কাজ করে শেখে তাদের সাথে কথা বলবেন। এইটাই, একটা কমিউনিটির ভেতরে আপনাকে থাকতে হবে, তাদের হেল্প করতে হবে, নিজে হেল্প নিতে হবে, এইটাই হচ্ছে পাবলিকে কথা বলা। ধন্যবাদ। আমাদের লাস্টের স্লাইডে ধন্যবাদটা লেখা আছে। আমাদের পুরো ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। মেশিন লার্নিং কী জিনিস, কীভাবে কাজ করে, এইটা নিয়ে বেশ অনেক কিছু আমরা জানলাম, অনেক কিছু দেখলাম। খুব কার্যকরী একটা জিনিস ছিল এটা। কারণ এইটা যদি আপনারা না দেখতেন, আজকে যদি ভিডিওটা কমপ্লিট না করতেন, পরবর্তী ধাপগুলোতে আপনারা অনেক কিছুই বুঝতে পারতেন না, অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম হতো। আশা করি সকলেই ভিডিওটা কমপ্লিট দেখেছেন, কন্টিনিউ করেছেন। যদি এই কোর্সটা আমাদের ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে থাকতে চান, অবশ্যই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু সম্পূর্ণ একটা কোর্স আপনাদের ফ্রিতে আমি দিচ্ছি। সাবস্ক্রাইব করে দিলে আপনাদের খারাপ কিছু হবে না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে বা কোনো পরামর্শ থাকে এই কোর্সটা সম্পর্কে, এইভাবে করলে ভালো হয় বা আমাদের একটু এইভাবে বোঝান, তো সে বিষয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।